হ্যালো বন্ধুরা, গল্পকথার আসরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, ঘটনাটা যেমন ভয়ের ঠিক তেমনই মন খারাপের। তবে ঘটনাটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের ঘটনা। আশা করি ঘটনাটা শুনলে আপনাদের বেশ ভালো লাগবে। আর ঘটনায় যাবার আগে আপনাদের উদ্দেশ্যে থাকবে ছোট্ট কিছু কথা। যদি কোনো শ্রোতা বন্ধু নতুন হয়ে থাকেন আর এই ঘটনা যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে তাকে অনুরোধ করলাম আমার পরিবারের, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর আমার পুরাতন যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছেন, তাদের জন্য তো রইল অসংখ্য ভালোবাসা। আর দেরি না করে চলে যাব আজকের ঘটনায়। আজকের ঘটনাটি ঘটে হাবড়ার অশোকনগরে। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি তাকে মৃণাল বাবু বলে সম্বোধন করলাম। আমি মৃণাল। আমার বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে টুসিদের বাড়ি। টুসি আমার থেকে বছর দুয়েকের ছোট হবে। আমরা ছোট থেকে বলতে গেলে একই সাথে বড় হয়েছি, আর আমরা খুব ভালো বন্ধুও ছিলাম। আমার মাকে টুসি মাসি বলে ডাকতো। আসলে টুসির মা আর আমার মা খুব ভালো বন্ধু ছিল সেই বিয়ের আগে থেকেই। এরপর বিয়েও হয়ে যায় একই জায়গায়, আর বন্ধুত্বটা তাই থেকেই গেছিল। টুসির বাবাকে আমি জেঠু বলে ডাকি। ছোটবেলা থেকেই দেখেছি জেঠু খুব অসুস্থ ছিলেন। তিনি আগে বাইরে কাজ করতে গেছিলেন এবং সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকে জেঠুর হাঁটা চলার সমস্যা হতে থাকে পায়েতে চোট লাগার জন্য, এবং একটা সময় পর আস্তে আস্তে তিনি একেবারে বিছানায় পড়ে যান। টুসিরা দুই বোন। টুসি বড়, তখন সে মাত্র ক্লাস 6-এ পড়ে, আর তার বোন তখন ক্লাস 4-এ। জেঠু অসুস্থ হয়ে যাবার পর থেকে মাসি সংসারের হাল ধরে। সে সেলাই করে, অন্য বাড়ি কাজ করে কোনো রকমে কষ্টে সৃষ্টে সংসারটাকে চালাতে থাকে। আমরাও তখন মাসিদের সাহায্য করতাম ঠিকই, কিন্তু আমাদেরও অবস্থা খুব একটা ভালো ছিল না। আমিও তখন পড়াশোনা করছি, আর বাবাও ভালো চাকরিটা হারিয়ে ফেলে। তারপর একটা ছোট কারখানায় কাজে ঢোকে। কোনো রকম আমাদের তখন চলে যাচ্ছিল। তাও দেখেছিলাম মা বাবা তারই মধ্যে মাঝে মধ্যে ওদের বাড়িতে কোনো না কোনো জিনিস পাঠাতো। এইভাবে আমাদের অনেকটা দিন চলে যায়। কিন্তু এমন সময় বেশ কানাঘুষো হতে থাকে আমাদের গ্রামে। তখন টুসি ক্লাস 11। সে নাকি একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের অনেকেই তাদের একসাথে দেখেছে, আর গ্রামের দিকে এইসব কথা ছড়াতে খুব বেশি সময় লাগে না। আমিও এই কথাটা শুনতে পাই। শুনে আমার একটু যেন খারাপই লেগেছিল। টুসিকে জিজ্ঞাসা করলে ও আমাকে সব সত্যিটা তখন বলে দিয়েছিল। যে ছেলেটির সাথে ও ঘুরতো তাকে আমিও চিনি। সে আমাদের দুটো পাড়া পরেই থাকে। ভালো ছেলে বলেই আমরা তাকে জানতাম। কিন্তু মাসি তাতে রাজি হয়নি, কারণ এই ছেলেটি অর্থাৎ রাহুল দা টুসির থেকে প্রায় 8-9 বছরের বড়। এরপর কাউকে কিছু না বলে একদিন টুসি বাড়ি ছেড়ে চলে যায়। সবার অমতে গিয়ে সে বিয়েও করে ফেলে। মাসি প্রথমে মানতে চায়নি, কিন্তু আস্তে আস্তে যখন দেখে রাহুল দা অর্থাৎ টুসির যে হাজবেন্ড ছিল সে তাকে যত্নে রেখেছে, তার খেয়াল রাখছে, তাকে পড়াশোনা করাচ্ছে, আর রাহুলদার বাবা মাও টুসিকে খুব ভালোবাসছে, এই দেখে মাসিও অনেকটা নরম হয়ে যায় এবং তাদের মেনে নেয়। এর মধ্যে কেটে গেছে অনেকগুলো বছর। আমিও টুসির বিয়ের পর আমার মামার বাড়ি কলকাতায় চলে আসি এবং সেখানে এসেই পড়াশোনা করি। পরে চাকরিও পেয়ে যাই ব্যাংকে, এবং বর্তমানে আমি ব্যাংকেই কর্মরত। আমার পোস্টিং হয় ওড়িশায়, তাই আমি ওড়িশাতে তখন চলে গেছিলাম।
বাড়িতে মায়ের কাছে রোজই ফোনে কথাবার্তা হতো ঠিকই, কিন্তু অত দূর থেকে তো আর মায়ের কাছে যাওয়া সম্ভব হতো না। আর কলকাতা থাকাকালীনও আমি খুব বেশি বাড়িতে আর যেতাম না। তেমনই একদিন হঠাৎ মায়ের সাথে কথা বলতে বলতে আমি যখন টুসির কথা জিজ্ঞাসা করি, কারণ বিয়ের পর থেকে টুসিকে আমি আর দেখিনি, মা তখন জানায় এই 5 বছরের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে রাহুলদার। মানুষটা নাকি একেবারে পাল্টে গেছে। টুসিকে প্রচণ্ড মারধর করে, প্রায় খেতে দেয় না। প্রায় সময় যখন টুসি বাড়িতে আসে সে নাকি মনমরা অবস্থায় থাকে। তাকে দেখে বেশ খারাপই লাগে মায়ের, কিন্তু টুসি এতটাই চাপা যে সে কাউকে কিচ্ছু তেমনভাবে বলে না। এসে বেশিক্ষণ থাকেও না সে। তার চোখে মুখে প্রায় কালি পড়ে গেছে। এইসব শুনে আমার মনটা সেদিনকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল গিয়ে আমি টুসির সাথে কথা বলি, কিন্তু কোথায় যেন আমার বিবেক কিংবা আমার ভেতরের কেউ বলছিল, না, যা হয়েছে তাই নিয়েই ও ভালো থাকবে, একটা সময় ওদের সব ঠিক হয়ে যাবে, আমি না যাওয়াই ভালো। কিন্তু আমার মন যেন মানতে চাইতো না। বারবার মনে হতো টুসি এখন কেমন আছে। মাকে যখন জিজ্ঞাসা করতাম, মাও ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কথাই আমাকে বলতো। এরপর একদিন জানতে পারি রাহুলদা নাকি চরম অশান্তি করছে। সে প্রতিদিন মদ খেয়ে আসে, এসে মারধর করে, অশান্তি করে, ভাঙাভাঙি করে ঘরের জিনিসপত্র। এই শুনে সেদিনকে আমার মনটা কষ্টে যেন ভেঙে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন এতটা কষ্ট হচ্ছে। তাহলে সত্যি কি টুসিকে আমি মনে মনে আরো বেশি ভালোবেসে ফেলেছি? আর এই জন্যেই তো আমি বাড়ি ছেড়ে মামার বাড়িতে এসে এখানকার কলেজে ভর্তি হয়েছিলাম। যা হোক, কিছুদিন পর হঠাৎ একদিন জানতে পারি টুসির নাকি একটা ছেলে হয়েছে। দেখতে দেখতে টুসিকে দেখি না প্রায় 9-10 বছর হতে যায়। শুধু তার কথাই শুনি, কিন্তু এই ছেলেটির কথা শুনে আমার বেশ ভালো লেগেছিল। ভাবলাম যাক, এখন তাহলে হয়তো টুসি সত্যিই ভালো আছে, ওদের মধ্যে সব কিছু হয়তো ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু আমার এই ধারণা ছিল একেবারে ভুল। পরে জানতে পারি টুসির উপর কোনো অত্যাচারই কমেনি, এখন বরং ও আরও বেশি কষ্ট সহ্য করছে। কারণ ও শ্বশুর শাশুড়িও যখন তখন ওকে ঘর থেকে বের করে দিচ্ছে। তার হাজবেন্ডের কথায় তার শ্বশুর শাশুড়ি বেশি মানে। এদিকে সেই রাহুলদা মাঝে মধ্যে সেই মদ খাওয়া ধরেছে, আবার মারধর করছে। যা আগে ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। শুনি না আমার প্রচণ্ড কষ্ট হতো, আর মনে হতো আমি গিয়ে টুসিকে ওখান থেকে নিয়ে আসি, কিন্তু আমার তো হাত পা বাঁধা, সেটা কোনো মতেই সম্ভব না। এর মধ্যেই হঠাৎ একদিন ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। জানি না এটা ভয়ঙ্কর ঘটনা বলবো না এটা ভালো হয়েছে বলবো, কিন্তু খুব স্বার্থপরের মতনই বললাম, ঘটনাটা হয়তো ভালোই হয়েছিল। আমি জানতে পারি রাহুলদা ট্রেনে কাটা পড়েছে। যখন এই কথাটা জানতে পেরেছিলাম আমি শুনে হতবাক হয়ে যাই। আর এই ঘটনার পরে টুসির শ্বশুর শাশুড়ি ওকে ঘর থেকে বের করে দেয়। টুসি তাই এখন তার মায়ের কাছেই থাকে। এর মাঝে কেটে গেছে আরও একটা বছর। আমি বাড়ি যাই। হঠাৎ সেদিন টুসির সাথে দেখা হয়। এর আগেও 2-1বার বাড়িতে গেছি, কিন্তু আমি বাড়িতে থাকি না। টুসির সাথেও আমি দেখা করিনি, আমি চলে এসেছিলাম। কিন্তু সেদিন টুসির মুখোমুখি হয়ে যাই আমি। ওকে দেখে ভারী অবাক হয়ে যাই। এত সুন্দর মেয়েটা নিজের এই কি অবস্থা করেছে। বেশি কিছু বলতেও পারছিলাম না। এরপর থেকে আমার সাথে টুসির প্রায় কথা হতো। আমি তখন ওড়িশায় থাকতাম, বাড়িতে তো খুব একটা যাতায়াত করতে পারতামই না। আর যা কথা হতো মা বা টুসির সাথে সব ফোনেই কথা হতো। তেমনই একদিন ও আমাকে হঠাৎ ফোন করে বলে, মৃণালদা, আমি না একটা কথা বলতে চাই তোমায়। কেউ বিশ্বাস করছে না, কিন্তু তুমি কি আমার কথা বিশ্বাস করবে? সেদিনও বলে, রাহুল মারা গেছে প্রায়
8-9 মাস হতে যায়, কিন্তু এরপর থেকে আমার সাথে ভারী অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। আমার মনে হয় কেউ যেন আমার সাথে সাথে থাকে, কেউ যেন আমার পাশেই হাঁটা চলা করে। আমি যেন তাকে খুব ভালো করে ফিল করতে পারি। আর যে রয়েছে আমার সাথে সে যেন অর্ধেক, মানে আমি একদিন তার ছায়া দেখেছি, একটা অবয়ব, কিন্তু সেই অবয়বটা পুরোটা না, তার হাফ রয়েছে, অর্থাৎ তাকে কোমর অবধি আমি দেখতে পেয়েছি, তার নিচের কোনো পোর্শন আমি দেখতে পাইনি। আর সেই ছায়া মূর্তি আমার সাথে প্রায় যেন হেঁটে চলে বেড়ায়। আমার প্রচণ্ড ভয় লাগে, আমি ভেবে পাই না আমি কি করব, কাকে বলবো। কখনো বাথরুমে, কখনো ছাদে, যখন তখন মনে হয় ও আমার সাথেই আছে, ও আমার কাছাকাছি ঘুরছে। কি করব কিছুতে বুঝতে পারছি না। সে আমায় যেন কিছু বলতে চায়, আর আমি বুঝতে পারছি এটা রাহুল ছাড়া আর কেউ না। আমিও কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি তো তখন উড়িষ্যায়, আর সেখান থেকে এইসব নিয়ে আমি কি বলতে পারি ওকে। আমার মাঝে মধ্যে মনে হতো যে টুসি হয়তো এমনি এইসব কথা বলছে, সম্পূর্ণ হয়তো ওর মনের ভুল। ওর সাথে ভালো করে কথা বলে আমি বুঝতে পারি, না, এটা টুসির মনের ভুল না, ও হয়তো সত্যি এমনই কিছু দেখছে। ওকে অনেক করে বোঝাই যে বাড়িতে সব কিছু জানাতে, বিপদ আরও বাড়ার আগে সব কিছু নিয়ে একটা ডিসিশনে আসতে। এরপর ও ওর মাকে, মানে মাসিকে এই সব কথা জানায়। মাসি শুনে প্রথমটা কোনো পাত্তাই দেয়নি, ও আমার মাকেও বলে, কিন্তু আমার মা তখন টুসিকে খুব একটা পছন্দ করতো না। তার পিছনে কিন্তু আরও একটা কারণ রয়েছে। মা বুঝতে পেরেছিল আমার সাথে টুসির প্রায় কথা হয়, এবং হয়তো আন্দাজ করেছিল আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক হতে চলেছে। এই জন্যে টুসিকে মা তখন একেবারেই পছন্দ করতো না। কিন্তু সত্যি বলতে আমার মনে মনে কিছু থাকলেও টুসি তখন এইসব নিয়ে কোনো দিন কিচ্ছু বলেনি। ওর মনেও এসব কিচ্ছু ছিল না। আমি জানতাম ও তখন সম্পূর্ণ অন্য চিন্তাধারায় ছিল। ও তখনও রাহুলকেই মনে মনে ভালোবাসতো। আমার উপর ওর তেমন কোনো ফিলিংস ছিল না। একদিন আমি বাধ্য হয়েই ওকে বলি, টুসি, আমি তোকে প্রচণ্ড ভালোবাসতাম, আমি তোকে কোনোদিন বলতে পারিনি, আমি তোকে বিয়ে করতে চাই। এই কথা শুনে টুসি সেদিনকে অঝরে কেঁদেছিল, আজও আমার মনে আছে। ও বলেছিল এটা কোনো মতে সম্ভব না, আমি অনেক ভালো মেয়ে পেতে পারি, কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম অন্য কাউকে না, আমি তোকে পছন্দ করতাম, আজও করি, তুই আমার সাথে থাক। কিন্তু টুসি এই কথায় রাজি হয়নি। এইভাবেই কেটে গেছে মাঝখানে অনেকগুলো মাস। এদিকে টুসির সেই বিপদ পিছু ছাড়েনি। সে মাঝে মধ্যে এই একই জিনিস দেখে। এরপর আস্তে আস্তে টুসি যখন রাজি হয় আমার কথায় আমাকে বিয়ে করতে, তখন বিপদ যেন চরম আকার ধারণ করে। এতদিন সে কাউকে ফিল করত, এতদিন সে জানতো কেউ যেন তার আশেপাশে হাঁটা চলা করে, তার ঘরে থাকে। কিন্তু এবার থেকে সে শুনতে পেত কেউ যেন ফিস ফিস করে তার কানের কাছে কিছু বলছে। কখনো শুনতে পেত কেউ যেন কাঁদছে। এতে তার ভয় আরও বাড়তে থাকে। তেমনই এক সময় ও স্পষ্ট শুনতে পায় রাহুলদার গলা। সে যেন বলে উঠত, আমি তোমাকে ছেড়ে আজও যেতে পারিনি, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার কাছে আসবে তো? এইরম বারবার তার কানের কাছে এই একই কথা শুনতে শুনতে টুসি যেন পাগলের মতো হয়ে গেছিল। তাকে ডাক্তার দেখানো হয়, কিন্তু সে কিচ্ছু রিপোর্টে বেরায়নি। আর দিন দিন তার অবস্থা যেন আরও খারাপ হতে থাকে। টুসির এই অবস্থা দেখে আমার মা আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পারে এবং টুসিকে মেনে নেয়। এরপর আমাদের পাড়ারই এক কাকুর কথা মতো
টুসিকে নিয়ে যাওয়া হয় একটি কাছেই মসজিদে এবং সেখানে এক মৌলবীর কাছে তাকে দেখানো হয়। সেখান থেকে তাকে ব্যবহারের জন্য কিছু জিনিস দেয়া হয়, সাথে একটা মাদুলি দেয়া হয়, কিছু জল পোড়াও দেয়া হয়েছিল। এই সব নিয়ে প্রায় ৫-৬ মাস টুসি ভালো হয়ে যায়। তারপর থেকে টুসি আর কোনো দিন এইরকম কিচ্ছু শুনতো না এবং তার যে ভয় ছিল সেই ভয়টাও কেটে যায়। এইভাবে মাঝে আরও ২-৩ বছর কেটে যায়। বর্তমানে আমি টুসিকে বিয়ে করেছি এবং আমাদের সংসার প্রায় ৪ বছর হয়ে গেল। এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এরপরে নিয়ে আসবো আরও একটি রোমাঞ্চকর ঘটনা। আজকের মতো তাহলে বিদায়।